অজানা সত্যের 127 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাজর্ষি আছি আপনাদের সঙ্গে এবং আজ আবারও চলে এলাম কয়েকটি ভয়ের ঘটনা নিয়ে। আজকের এই হরর পডকাস্টে আপনারা শুনতে চলেছেন 3টি সত্যি ভৌতিক ঘটনা। আজকের যে প্রথম ঘটনাটি বিষয়ে আমি কথা বলবো, এই ঘটনাটি যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমি নিজেও শকড ছিলাম। এই ঘটনাটি দুটি প্রেমিকের ঘটনা। কি হয়েছিল, কি বৃত্তান্ত, সমস্তটাই আমি আজকের এই এপিসোডে জানাবো। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নামটি লিখে পাঠাননি। তো ঘটনাটি ছোট হওয়ায় ঘটনাটি সামান্য পরিমাণে ব্যাখ্যাও আমি করতে পারবো না, তাহলে সেটা পুরোটাই একটা স্পয়লার হয়ে যাবে। এর সঙ্গে যে তৃতীয় ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি আমি আমার একজন দাদার মুখ থেকে শুনেছি এবং এই ঘটনাটি সাপুরজি নামে একটি এলাকায় ঘটেছে। কি ঘটেছে, কি বৃত্তান্ত, সমস্তটাই আপনারা জানতে পারবেন আজকের এপিসোডে। তাই সকলে আজকের এপিসোডটিকে একদম শেষ অবধি শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগছে ঘটনা। এর সঙ্গে একটি করে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন রোহিত রাহা, অর্থাৎ আমাদের অজানা সত্যের সকলের চেনা রোহিত ভাই। তো সে যেরকম করে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নাম রোহিত রাহা। আমি তোমাদের সকলের রোহিত ভাই বলছি। আজ অনেক দিন পর আমার দিদা আমাদের বাড়িতে এসেছেন এবং আমার দিদা আমাদের বাড়িতে যখনই আসে ঠিক তখনই আশেপাশের সকল ছোট ভাই বোনেরা আমাদের বাড়িতে ভিড় জমায়, কারণ আমার দিদা খুব ভালো এবং খুব সুন্দর ভূতের গল্প বলে শোনাতেন সেই ভাই বোনদের। প্রতিবারের মতোই আমার দিদা আমাদের বাড়ি আসার পর আশেপাশের সকলের ভাই বোনেরা আমাদের বাড়িতে ভিড় জমায় এবং আমার দিদাকে বলতে থাকে, দিদা প্রতিবারের মতো এইবারও একটি গল্প শোনাও। দাদা এর পরিপ্রেক্ষিতে আমার দিদা বলে, আজ আমি তোমাদের গল্প নয়, আমাদের পাশের পাড়ায় ঘটে যাওয়া এক বহু পুরনো ঘটনা শোনাবো। এই কথাটা শুনে আমিও বেশি দেরি না করে দিদার মুখে ঘটনাটা শুনতে বসে পড়ি। সকল ভাই বোনদের সঙ্গে মিলে আমি একসঙ্গে বসি। তখন দিদা আমাকে প্রশ্ন করে, কোনোবার তো তুই এত উত্তেজিত হোস না, আজ এত উত্তেজিত কেন? আমি তখন বলি, তুমি শোনাও না ঘটনা, আমি সত্যি ঘটনা শুনতে ভালোবাসি। এই বলার পর দিদা ঘটনা বলা শুরু করেন। তার আগে জানিয়ে রাখি, আমার দিদার নাম চায়না দত্ত। আমার দিদার বাড়ি অর্থাৎ আমার মামার বাড়ি কাটোয়াতে। তো দিদা আমাকে ঠিক যেরকমভাবে ঘটনাটি বলেছিল আমি সেইভাবেই শুরু করলাম। তার আগে জানিয়ে রাখি, আমার দিদার বয়স এখন প্রায় 55 থেকে 56 বছর। আজ থেকে 35 বছর আগে আমাদের পাড়ার ঠিক 2-3টে পাড়া পরেই একটি ছেলে এবং একটি মেয়ে থাকত। তারা দুজন একে অপরকে খুবই ভালোবাসত। কিন্তু হঠাৎ এক সময় এই কথাটি অর্থাৎ এই ভালোবাসার কথাটি মেয়েটির বাবা জানতে পেরে যায় এবং মেয়েটির জন্য সম্বন্ধ দেখা শুরু করে দেয়। কিন্তু মেয়েটি এই বিয়েতে রাজি ছিল না, তাই মেয়েটি পালায় এবং ছেলেটির বাড়িতে উপস্থিত হয় এবং বলে, তুমি আমার বাবাকে যে করেই হোক বলো এই বিয়েটি যেন তিনি না করায়।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তার আগে জানিয়ে রাখি, যে ছেলেটির সঙ্গে মেয়েটির সম্বন্ধ ঠিক হয়েছিল সেই ছেলেটি ছিল তখনকার তুলনায় খুবই বড়লোক মানুষ, আর অন্য ছেলেটি অর্থাৎ যেই ছেলেটিকে মেয়েটি ভালোবাসত তারা ছিল অত্যন্ত গরিব। যখন ছেলেটি এই বিয়ের ব্যাপারে মেয়েটির বাবাকে জানাতে যায়, তখন মেয়েটির বাবা এই কথা না শুনে তার মেয়ের হাত টেনে নেয় এবং মেয়েকে ঘাড় ধরে একটি ঘরে বন্ধ করে দেয়, এবং অনেক বোঝানোর পর মেয়েটি এই বিয়েতে রাজি হয়। কিন্তু বিয়ের একদিন আগেই সেই মেয়ে নিজেই বাড়ি থেকে পালায় এবং ছেলেটির কাছে গিয়ে পৌঁছায়, এবং মেয়েটি বলে, তোমার আর আমার প্রেমের সম্পর্ক এখানে কেউ বুঝবে না, আমরা দুজন আত্মহত্যা করি চলো। এই কথাটিতে ছেলেটাও রাজি হয়ে যায় এবং ছেলেও বলে, তোমাকে ছাড়া আমিও বাঁচব না। এই বলে ছেলেটি এবং মেয়েটি সিদ্ধান্ত নেয় তারা তাদের পাড়ার শেষ মাথায় একটি পুকুরের ধারে বটগাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। ঠিক যেমনভাবে তারা বুদ্ধি বানায় তেমনভাবেই তারা কাজটা করে। বেশি দেরি না করে তখন সেই বটগাছের সামনে তারা দুজনে উপস্থিত হয় এবং দুজনে দুটো দড়ি নিয়ে গিট পাকিয়ে ঝোলার জন্য প্রস্তুত হয়। কিন্তু দাদা, মেয়েটি এখানে ছেলেটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মেয়েটি বলে, আমরা 3 গোনার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে ফাঁস দিয়ে ঝাঁপ দেব। কিন্তু 1, 2, 3 গোনার সঙ্গে সঙ্গে ছেলেটি ঝাঁপ দেয়, তবে মেয়েটি ঝাঁপ না দেওয়ায় সে বেঁচে যায়। কিন্তু ছেলেটি সেখানেই বীভৎসভাবে মারা যায়। তারপর জানা যায় এই প্ল্যানটি ছিল ছেলেটিকে মারার। এই প্ল্যানটি করেছিল পুরো মেয়েটির বাবা, যাতে তার মেয়ের বিয়েতে কোনো রকম বাধা হিসেবে সেই ছেলেটি না দাঁড়াতে পারে। ছেলেটির মৃত্যুর 5 থেকে 6 ঘন্টা পর ছেলেটির লাশ সেই বটগাছ থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনাটিকে সবাই আত্মহত্যা ভাবে। ঠিক এর পরের দিন মেয়েটির বিয়ে পূর্ণ হয় এবং মেয়েটি তার বরের সঙ্গে সুখে সংসার করতে থাকে। কিন্তু তাদের জীবনে এই সুখ বেশি দিন ছিল না, কারণ বিয়ের ঠিক 2 বছরের মাথায় তার সেই প্রেমিকের আত্মা তাকে নিতে আসে। সেই মেয়েটি যখন ঘুমাতো সে একটি করে স্বপ্ন দেখত। সেই স্বপ্নে দেখত তার সেই প্রেমিক তাকে নিতে এসেছে। এই স্বপ্নটি দেখার পর মেয়েটির ঘুম চট করে ভেঙে যেত এবং তার শরীর ধীরে ধীরে ঘামতে থাকত। ঠিক 6-7 দিন এরকম হওয়ার পর মেয়েটি যখন রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাতে যায়, ঠিক তখনই মেয়েটা সেই ছেলেটির আওয়াজ শুনতে পায়, যেন মনে হয় ছেলেটা তার খুব কাছে রয়েছে। সে শুনতে থাকে ছেলেটি তাকে বলছে, আয়, আমি তোকে নিতে এসেছি, তুই আমার সঙ্গে চলে আয়। এই কথাটি শোনার পর মেয়েটা হঠাৎ চিৎকার করে ওঠে এবং চারিদিকে তাকাতে থাকে। সে যেই দিক তাকায় তার উল্টো দিক দিয়ে সেই একই আওয়াজ আসতে থাকে, আমি শিবু, আমি তোকে নিয়ে যেতে এসেছি, চল আমার সঙ্গে। এখানে দাদা বলে রাখি, ছেলেটির নাম ছিল শিবু এবং মেয়েটার নাম ছিল রাখি। এই ঘটনা ঘটবার পর এর পরিপ্রেক্ষিতে মেয়েটি বলে, তুই কোন শিবু? আমি কোনো শিবুকে চিনি না। এবং সেই ছেলেটি আবার বলে ওঠে, তুই আয় আমার কাছে, তোকে আমি নিয়ে যাব, আমি তোর শিবু বলছি। এই শুনে মেয়েটি সেখানেই অজ্ঞান হয়ে যায়। মেয়েটির যখন জ্ঞান ফেরে তখন রাত 3টে বাজে।
মেয়েটির যখন জ্ঞান ফেরে, মেয়েটি দেখতে পায় তার পাশে শ্বশুর, শাশুড়ি এবং তার স্বামী বসে রয়েছে। জ্ঞান ফেরার পর শাশুড়ি জিজ্ঞেস করে, বৌমা, তোমার কি হয়েছিল? তুমি এত জোরে চিৎকার কেন করলে এবং চিৎকার করার পর অজ্ঞান কেন হয়ে গেলে? তারপর মেয়েটির সঙ্গে কিছু মুহূর্ত আগে যা ঘটেছিল সেটি সে সবাইকে খুলে বলে এবং বেশি দেরি না করে তার শাশুড়ি মা তাকে এক নামকরা ওঝার কাছে নিয়ে যায় এবং ওঝা মশাই পুরো ঘটনাটা শুনে বলে, এই আত্মা তোমার বৌমাকে না নিয়ে যাবে না। তখন শাশুড়ি মা বলে, আপনি যে করেই হোক আমার বৌমাকে বাঁচান, এর বদলে আপনি যা চাইবেন আমি তাই দেব। তখন ওঝা জানায়, এখানে আমার কিছুই করার নেই, আমি এখানে কিচ্ছু করতে পারবো না। এই আত্মা খুবই শক্তিশালী, আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। ঠিক তার পরের দিন শাশুড়ি মা তার বৌমাকে নিয়ে অন্য আর এক ওঝার কাছে যায়। তিনিও ঠিক একই কথা বলেন, এখানে আমার কিছুই করার নেই। কোনো রকম কাজ না হয় এরকম 3 থেকে 4টে ওঝার কাছে নিয়ে যায় সেই শাশুড়ি মা এবং প্রত্যেকটি ওঝা একই কথা বলে। কিন্তু শেষে তিনি তার বৌমাকে নিয়ে আরও একটি ওঝার কাছে যান এবং সেই ওঝা বলে ওঠেন, আমি চেষ্টা করে দেখতে পারি আপনার বৌমাকে বাঁচানোর। এই বলে সেই ওঝা বলে, আপনি এখন যান, আমি আপনার বাড়ি কাল আসব। তো সেই দিনটা যে করে হোক কেটে যায়। এর পরের দিন বিকেল নাগাদ সেই ওঝা তার বাড়িতে প্রবেশ করে। কিছু ঝাড়ফুঁক করার পর এবং বাড়ির চারিপাশে চুন দিয়ে ঘেরাও করে দেন তিনি এবং বলেন, তুই যেই হোস তুই ওর জীবন থেকে চলে যা। এর উত্তরে সেই আত্মা বলে ওঠে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এখনো যদি ভালো চাস তুই এদের ছেড়ে চলে যা, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। তুইও মরবি, সঙ্গে এই মেয়েটিও মারা যাবে। কিন্তু ওঝা এই সমস্ত ব্যাপারে না ভেবে তিনি নিজের মতন করে একটি যজ্ঞ চালিয়ে গেলেন এবং যজ্ঞ সম্পন্ন হওয়ার পর তিনি বলে গেলেন, আজকের রাত্রিটা একটু সাবধানে থেকো। ওঝার কথা অনুযায়ী সেই রাত্রে তারা সকলে একসঙ্গে বসে সময় কাটাচ্ছিল। সবাই যে যার মতো চাদর মুড়ি দিয়ে চুপ করে বসেছিল। তাদের শরীর থেকে 1 ফোঁটা 2 ফোঁটা করে ঘাম ঝরছিল। এমন সময় সেই মেয়েটি কেমন যেন পাগলামি করতে শুরু করে। নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকতে থাকে, ব্লেড দিয়ে নিজের হাত কাটতে শুরু করে এবং সবশেষে মেয়েটির মুখ দিয়ে রক্ত ওঠে এবং মেয়েটি মারা যায়। দূর থেকে তাদের বাবা মা সেই মেয়েটির শরীর দেখতে আসে এবং সকলে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই খবর আসে এক ওঝার লরি অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে। তখন তাদের আর বুঝতে বাকি রইল না সে আর কেউ নয়, সেই ওঝাটাই যিনি আগের দিন আমাদের বাড়িতে এসেছিলেন। তো দাদা, কেমন লাগলো ঘটনাটা আমাকে জানিও এবং সকল শ্রোতাদের কাছে বলি, ঘটনাটি ভালো লেগে থাকলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি জানি না ঘটনাটা কতটা সত্য এবং কতটা মিথ্যে, কারণ এই ঘটনাটি বা এরকম ধরনের ঘটনা আমি প্রথমবার শুনলাম এবং এই ঘটনাটি খুবই উত্তেজিতজনক লাগার কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘটনাটি এই পর্যন্তই ছিল। আশা করি আরও ঘটনা তোমাদেরকে আমি পাঠাতে পারবো। অপেক্ষায় থেকো, আমি খুব তাড়াতাড়ি আরও একটি ঘটনা আমাদের সকলের সুন্দর পরিবার অজানা সত্ত্বে রাজর্ষিদার কাছে পাঠাবো। ভালো থেকো সবাই। বেশ বড় এবং খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম আমাদের রোহিত ভাইয়ের কাছ থেকে। রোহিত ভাইয়ের ঘটনা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রোহিত ভাইকে থ্যাংক ইউ অবশ্যই জানাবেন। সকল শ্রোতাদেরকে জানাই, আপনারাও যদি চান
আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক, তার জন্য আপনারা আমাকে মেইল করে সেই ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। অজানা সত্য 15@gmail.com এটি হলো এই চ্যানেলের অফিসিয়াল মেল আইডি। এই মেল আইডিতে আপনারা মেইল করে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে আপনারা ঘটনা পাঠানোর সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। তাই আপনাদের কাছে যদি ঘটনা থেকে থাকে সেই ঘটনা পাঠাতে ভুলবেন না। যত দিন এগোচ্ছে আমাদের অজানা সত্যে আমরা আরও নানান ধরনের ঘটনা শুনতে পাচ্ছি। এই অজানা সত্যকে ধীরে ধীরে আমি আরও বড় একটি জায়গায় নিয়ে যেতে চাই। তাই আগেও বলেছি, এবারও বলছি, আপনাদের সহযোগিতা আমার অত্যন্ত পরিমাণে দরকার, কারণ আপনারাই অজানা সত্য পরিবারের মূল্যবান শ্রোতা। আগামী দিনগুলোতে অজানা সত্যকে কী করে আরও ডেভেলপ করা যায়, আরও বড় একটি জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে আমি প্ল্যানিং করছি এবং অনেক কিছু ভেবেচিন্তে রেখে দিয়েছি। সেইগুলো সারপ্রাইজ হিসেবেই থাকবে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এগোবে আমাদের এই অজানা সত্য। যাই হোক, এবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব, সেই ঘটনাটি আমি একটি দাদার মুখ থেকে শুনেছি। ঘটনাটি সে আমাকে যেরকম করে শুনিয়েছে আমি সেরকম করেই তোমাদেরকে শোনাচ্ছি। এর জন্য আমি কোনো রকমের স্ক্রিপ্ট লিখিনি। আমি যতটা পারবো ফ্র্যাঙ্কলি আপনাদেরকে শোনাবো। আশা করছি আপনারা শিহরিত হবেন। তো দাদাটির নাম শুভদেব। অনেক বছর আগে সে পড়াশুনোর জন্য কলকাতার সাপুরজি নামের একটি এলাকায় থাকত। তার সারাদিনটাই কাজকর্ম, পড়াশুনো এই দুটো জিনিসের সঙ্গে মিলেমিশেই কেটে যেত এবং রাত্রিবেলা সে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যেত। তাদের একটি চায়ের ঠেক ছিল, সেখানে তারা বসে সবাই মিলে চা খেত এবং আড্ডা মারত। কখনো কখনো আড্ডা মারতে মারতে খুব রাত হয়ে যেত। কখনো কখনো 12টা, 1টা, 2টো বেজে যেত। তো এই ঘটনাটি যেই দিনের, সেই দিনকে সারাদিন পড়াশুনো এবং কাজকর্ম করার পর দাদা রাত্রিবেলা আড্ডা মারতে যায় নিজের বন্ধুদের সঙ্গে। তারা যেই জায়গায় আড্ডা মারতে বসতো সেই জায়গাটার একটু বর্ণনা দিই। একটি সোজা রাস্তা চলে যাচ্ছে এবং সেই রাস্তার বাঁ দিকে একটি বসার জায়গা রয়েছে। সেখানে প্রায় 6-7 জন মিলে বসতো, কেউ দাঁড়িয়ে থাকতো এবং মিলেমিশে তারা গল্পগুজব করত। সেই রাস্তাটি এগিয়ে যাওয়ার পর রাস্তাটি দুদিকে ভাগ হয়ে যায়। এক হচ্ছে ডান দিক এবং 2 হচ্ছে বাঁ দিক। তো সেই দিন আড্ডা মারতে মারতে অনেক রাত হয়ে যায়। তখন প্রায় রাত 3টে বাজে এবং সেই অঞ্চলে সবার বাড়ি একটু কাছাকাছি থাকায় তারা বেশি রাত অবধি বাইরে থাকতো। সেই দিন রাত 3টে বাজে। তারা সেইখানটা বসে বসে আড্ডা মারছে এবং সিগারেট খাচ্ছে। এমন সময় তারা সবাই দেখতে পায় বাঁ দিকের সেই রাস্তা দিয়ে একজন বৃদ্ধ লোক সাইকেল হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে এবং সেই বৃদ্ধ লোকটির পাশে রয়েছেন তার স্ত্রী। সেই অন্ধকারের মধ্যে তাদের দুজনকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। সেই বৃদ্ধ এবং তার স্ত্রী হাঁটতে হাঁটতে যখন তাদের সামনে এসে দাঁড়ায়, তখন সবাই মিলে দেখতে পায় সেই বৃদ্ধ এবং তার স্ত্রী হেঁটে হেঁটে তাদের দিকে আসতে থাকে। এমন সময় তারা সবাই দেখতে পায় সেই 2 জন তাদের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সেই মহিলাটি তাদের দিকে ঘোরে এবং ঘুরে তাদেরকে প্রশ্ন করে, কিছু লাগবে? এই প্রশ্নটি তিনি এমনভাবে করেছিলেন, এই কথাটা শোনার পর তাদের সবারই গা ভারী হয়ে গেছিল। তো তখন দাদাটি বলে ওঠে যে না, কিছু লাগবে না। তখন পাশ থেকে ছেলেরা বলে ওঠে, কি লাগবে, কি লাগবে? তখন সেই মহিলা জোরে জোরে বলতে থাকে, চা চা লাগবে। যতবার তার গলায় আমরা কথা শুনছি ততবারই আমাদের গাটা আরো ভারী হয়ে আসছে
এমন সময় দাদা বলে ওঠে যে না, আমরা চাটা খাবো না, আপনারা চলে যান। সেই মহিলাটি সেখান থেকে এক ফোঁটাও নড়ে না, সেইখানেই দাঁড়িয়ে থাকে। কিন্তু তারা তো চলে যেতে বলে আবার আড্ডা মারতে থাকে। এটি বলার পর তারা চোখ সরিয়ে যখন একে অপরের দিকে তাকিয়ে আবার সেই মহিলার দিকে তাকায়, তখন তারা দেখতে পায় তাদের সামনে কেউ দাঁড়িয়ে নেই। তারা একটু এইদিক ওদিক দেখে, কিন্তু সেইখানে কোনো বৃদ্ধ লোক এবং কোনো মহিলাকে দেখতে পায় না। দাদা নিজে থেকে সেই বাঁ দিকের রাস্তার দিকে হেঁটে যায় এবং হেঁটে গিয়ে দেখে ডান দিক এবং বাঁ দিক কোনো রাস্তায় কোনো লোকজন নেই। কোথায় গেল সেই বৃদ্ধ লোকটি এবং কোথায় গেল সেই মহিলা? তারা সবাই আর এক ফোঁটা দেরি না করে সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর সবারই প্রায় জ্বর আসে এবং সবাই এক সপ্তাহ জ্বরে ভোগে। তারপর ধীরে ধীরে তারা সবাই সুস্থ হয়ে যায়। এটাই ছিল ঘটনা। দাদার মুখ থেকে যেমনটা শুনেছি তেমনটা বলার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ঘটনাটি কেমন লাগলো এবং সেই বৃদ্ধ এবং মহিলাটি আদেও মানুষ ছিল নাকি যেটা আপনারা ভাবছেন সেটাই। যাই হোক, ঘটনাটি যেহেতু আমি রাত্রিবেলা শুনেছিলাম, আমার একটু হলেও গাটা শিরিয়ে উঠেছিল। যাই হোক, প্রথম ঘটনা শেষ এবং দ্বিতীয় ঘটনা শেষ। এবার আমরা চলে যাব আজকের এপিসোডের অন্তিম ঘটনায়, অর্থাৎ তৃতীয় ঘটনায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করব আজকের এপিসোডের তৃতীয় ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আমি পুরুলিয়া থেকে বলছি। বিশেষ কারণের জন্য আমি আমার নামটা নিলাম না, তবে যে ঘটনাটা আমি তোমাকে আজকে শেয়ার করব, এই ঘটনাটা আমি একজন কাকুর মুখ থেকে শুনেছি। তিনি আমাকে যেরকম করে বলেছেন আমি সেরকম করেই তোমাকে লিখে পাঠালাম। একটা সত্যি ঘটনা। কয়েকজন লোক মিলে ইতালির একটি হোটেল ভাড়া করে। হোটেলটা অনেক পুরনো। এই যে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা 1921 সালের ঘটনা। ক্যাপ্টেন যেই রুমে থাকতেন সেই রুমে টয়লেটের দরজা ছাড়াও আরও একটা রুমের দরজা রয়েছে। এখানে বলে রাখি, যিনি এই ঘরে রয়েছেন তিনি মিলিটারিতে চাকরি করতেন এবং তিনি ক্যাপ্টেন ছিলেন। ক্যাপ্টেন সেই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। সেই হোটেলে ক্যাপ্টেন ছাড়াও আরও অনেক মিলিটারি অফিসাররা ছিলেন। যেহেতু তিনি ক্যাপ্টেন ছিলেন তাই তার জন্য আলাদা রুম দেওয়া হয়েছিল। তো ক্যাপ্টেন নিজের মতো দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পর তিনি লক্ষ্য করেন তার রুমে একটি পেইন্টিং রয়েছে এবং সেই পেইন্টিংয়ে ছিল 4টে মেয়ে, অর্থাৎ 4টি মেয়ের ছবি সেই পেইন্টিংয়ে আঁকা রয়েছে। পেইন্টিংটা খাটে শুলে সরাসরি দেখা যায়। এইবার ঘটে আসল ঘটনা। ক্যাপ্টেন পেইন্টিংটার দিকে তাকিয়ে তাকিয়ে সেই মেয়েগুলোর মুখটাকে দেখছে। এমন সময় আরও একটি যে রুম রয়েছে, হঠাৎ শোনা যায় ওই দরজা থেকে কেউ যেন নক করছে। ক্যাপ্টেন অবাক হয় এবং একবার চিৎকার করে বলে ওঠে, কে ওখানে? তবে কোনো রকম সাড়া শব্দ পাওয়া যায় না এবং সেই নকের আওয়াজ বারবার হতে থাকে, যেন মনে হচ্ছে কেউ দরজাটায় নক করছে এবং ধীরে ধীরে সেই শব্দ আরও বাড়ছে। ক্যাপ্টেন ফোন করেন এবং ফোন করে প্রশ্ন করেন যে ওই রুমটায় কেউ রয়েছে কিনা। তখন সেই হোটেলের মালিক বলে, ওই রুমে আপনি ছাড়া কেউ নেই। ক্যাপ্টেন প্রচণ্ড পরিমাণে অবাক হয় এবং শুনতে পায় সেই নক করার শব্দটা ধীরে ধীরে আরও বাড়ছে। ধীরে ধীরে মনে হচ্ছে কেউ নক নয়, কেউ দরজাটাকে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে। একটা সময় এমন মনে হয় যেন দরজাটাকে কেউ ভেঙেই ফেলে দেবে। এই শব্দ শুনে ক্যাপ্টেন সেখানেই অজ্ঞান হয়ে যায়। কোনো রকমে সেই রাতটি কেটে যায়। সকালে যখন তার জ্ঞান ফেরে
তিনি উঠে দেখেন যেই পেইন্টিংয়ে 4টি মেয়ের ছবি আঁকা ছিল, এখন সেই পেইন্টিংয়ে 2টো মেয়ের ছবি আঁকা রয়েছে। সকালে সবাই একত্রিত হয় এবং ক্যাপ্টেন শোনেন কাল রাতে সবার সঙ্গেই কিছু না কিছু একটা ঘটেছে। এই ভয়ে সবাই লাগেজ গোছায় এবং সেখান থেকে বেরিয়ে পড়ে। ক্যাপ্টেন ভয় ভয় তার রুমে গিয়ে সব কিছু গুছিয়ে নেন। যখন তিনি লাগেজ গোছান, তিনি আবারও খুব ক্ষীণ শব্দে সেই দরজা থেকে নক করার আওয়াজ পান এবং পেইন্টিংয়ের দিকে তাকিয়ে তিনি দেখেন এখন ওই পেইন্টিংয়ে শুধুমাত্র একটা মেয়ের ছবি রয়েছে। তিনি বেশিক্ষণ সেখানে না থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েন। এটি ছিল আমার শোনা একটি সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি রাজর্ষিদা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অজানা সত্যের সকল শ্রোতাদেরকে পড়ে শুনিও, আমি খুবই খুশি হব। আজকের মতো বিদায় নিলাম। খুবই অসাধারণ 3টি সত্যি ভৌতিক ঘটনা আজকের এপিসোডে শোনানো হলো। আজকের এপিসোডের কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কার ঘটনাটি বেশি পছন্দ হলো। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন বরেণ্যা সরকার, উজ্জ্বল পাল, শুভ দাস, বিশ্বজিৎ দাস, সোমনাথ দাস, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন বাপন কুমার, কমেন্ট করেছেন একে, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম, সঙ্গে রয়েছেন অনুভব মাহাতো, সঙ্গে রয়েছেন রহস্য রাত, কমেন্ট করেছেন আশিমা চৌধুরী, অর্পিতা দে। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আজকের এপিসোডটিকে এত দূর শোনার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 128 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।